আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নতুন করে আবারও বিপ্লবী সরকার গঠন করার এক ধরনের গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয়েছে। বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু কারা এই দাবি নতুন করে ছড়িয়ে দেওয়ার পেছনে কাজ করছেন, কি উদ্দেশ্য? শরীফ ওসমান হাদির জানাজায় আমরা দেখলাম যে লাখো মানুষের উপস্থিতি। যেভাবেই হোক, নিঃসন্দেহে এটি হাদির অর্জন। কিন্তু হাদির মৃত্যুকে ঘিরে যা কিছু ঘটছে তার মধ্য দিয়ে হাদির প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে, নাকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ একটি গোষ্ঠী বিশেষভাবে ফায়দা লোটার চেষ্টা করছে, সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। হাদিকে সমাহিত করার পর আমরা দেখলাম শাহবাগে একটা সমাবেশের অনুষ্ঠান করা হলো, আয়োজন করা হলো। যদি এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো সেখান থেকেই, যে হাদিকে সমাহিত করার পর শাহবাগে সমাবেশের আয়োজন করা হচ্ছে, তখন থেকে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করলো সাধারণ মানুষের মধ্যে। সেই সমাবেশ থেকে আবার কি না কি শুরু হয়, এবং গুঞ্জন উঠেছিল যে সেই সমাবেশ থেকেই নতুন করে বিপ্লবী সরকার গঠনের দাবি তোলা হবে। আমরা দেখলাম সমাবেশে কোনো ধরনের আনুষ্ঠানিক দাবি তোলা না হলেও খণ্ড খণ্ড গ্রুপ থেকে বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে এই দাবিটি প্রচার করা হলো, এই দাবিটি তোলা হলো। এবং গত 2-3 দিন ধরে আবার নতুন করে একটা গুঞ্জন ছড়িয়ে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে, যে কোনো একটা বিশেষ পত্রিকার সম্পাদককে রাষ্ট্রপতি এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যারা সামনের সারিতে রয়েছে তাদের মধ্য থেকে কাউকে প্রধানমন্ত্রী করে বিপ্লবী সরকার গঠন করা হবে। হাদির মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার যে তাণ্ডব চলল, ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানট, দেশের একাধিক স্থানে ভারতীয় সহকারী হাই কমিশনারগুলোর কার্যালয়, ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়গুলোর উপর হামলা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেল যে প্রথম আলোর উপরে যখন আক্রমণ চালাতে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই প্রথম আলোর কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের শীর্ষ মহলের কাছে তারা আহ্বান জানিয়েছিল, দাবি জানিয়েছিল যেন দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় যে অবস্থা ঘটতে যাচ্ছে। কিন্তু যা ঘটার ঘটে গেল, এবং প্রথম আলো কার্যালয় ভাঙচুরের পর, জ্বালিয়ে দেওয়ার পর, ডেইলি স্টারের আক্রমণের অনেক পরে আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। পরবর্তীতে যদিও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা করা হবে প্রথম আলোকে বা ডেইলি স্টারের প্রতি। সব কিছু ঘটে যাওয়ার পরে সহযোগিতা বলতে কি বোঝায়? আর্থিক কোনো ক্ষতিপূরণ হতেই পারে, কিন্তু আর্থিক ক্ষতিপূরণের অঙ্কটা যত মোটাই হোক না কেন, লাভ কি তাতে? সমাজে গণমাধ্যম কর্মীদের ভেতরে যে ক্ষতের সৃষ্টি হলো তা প্রসন্ন হবে কিভাবে? অনেক আগে থেকেই বলে আসছি যে নির্বাচনের তারিখ যেদিনই নির্ধারিত হোক না কেন, নির্বাচনের ঠিক আগে আগে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা হবে যাতে সেই পরিস্থিতিতে, সেই অবস্থায় কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান করা না যায়। এবং আমরা নিশ্চয়ই দেখছি যে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে প্রদেশকে। গত বুধবার যখন হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, যে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন দেশবাসীর প্রতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য, শান্ত থাকার জন্য। এই যে শান্ত থাকার আহ্বান জানানো হলো কেন? নিশ্চয়ই কোনো ধরনের গোপন তথ্য ছিল সরকারের কাছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে। তারপরে কি ব্যবস্থা নেওয়া হলো? যে কোনো বিশেষ গোষ্ঠী বা সাধারণ মানুষ হোক বা হাদির অনুসারী হোক, মানে যে কারোর মাধ্যমে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে, সেই আশঙ্কা থেকেই তো প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছিলেন। অথচ
তার পরবর্তীতে আমরা কোনো ধরনের কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখলাম তো নাই, বরং বিবিসি যেটি উল্লেখ করলো যে প্রথম আলো আহ্বান জানানোর পরেও, দাবি জানানোর পরেও সরকারের উচ্চ মহলে যে তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণের, তারও কোনো কিছু দেখলাম না। হাদিকে হত্যার মধ্য দিয়ে এমন মন্তব্য উঠছে যে এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের চেষ্টা করা হয়েছে। প্রথমেই বলেছে নির্বাচন যাতে না হয় তার জন্য একটা নৈরাজ্যকর পরিস্থিতিকে দেশকে ঠেলে দেওয়ার একটা অবস্থা তৈরি করা হবে, বা সেই চেষ্টাটি করা হয়েছে হয়তো। 2, বিএনপির প্রতি প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলল হাদিকে হত্যা চেষ্টার জন্য বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে। 3, ভারত বিরোধীটাকে আমরা অবশ্যই ভারতের আধিপত্যবাদকে কোনোভাবেই গ্রহণ করি না, ঠিক একইভাবে পাকিস্তানের যে নাক গলানোর চেষ্টা, একই কথা, আমরা বারবার দুটি বিষয় একসাথে উচ্চারণ করতে চাই। ভারতীয় আধিপত্যবাদকে যারা পুঁজি করে বিশেষভাবে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছেন, তারাও এক ধরনের সুযোগ পেয়ে গেলেন। 4, অনেক ধরনের আলোচনা সমালোচনা, অনেক ধরনের বাস্তব পরিস্থিতির পর আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন তার জন্যই কি আরো একটা নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হাদির মৃত্যুকে কেন্দ্র করে? এবং হাদির হত্যাকারীদের অবশ্যই আমরা বিচার চাই। এই হত্যাকারী চক্র সেটি আওয়ামী লীগের হোক অথবা বিশেষ ফায়দা লোটার যে গোষ্ঠী তাদের হোক, যেই হোক না কেন। শাহবাগের যে সমাবেশ হয়েছে সেখানে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের জন্য। সেখানে যদিও কোনো প্রকার কোনো আলটিমেটাম বা দাবি তোলা হয়নি বিপ্লবী সরকার গঠনের জন্য, কিন্তু মানুষ এখনো পর্যন্ত একটা আতঙ্কের মধ্যে রয়েছে, অজানা একটা শঙ্কার মধ্যে রয়েছে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে। এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন বেশ ঘোলাটে যে তা স্পষ্ট। ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে আসবেন, এটি হলো খবর, এবং এটিকে শতভাগ নিশ্চিত ধরে বিএনপি যারা নেতাকর্মী তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনটিকে উদযাপন করার জন্য। এখন এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত কতটা অনুচিত, বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত আমি সেই গত 14 মাস থেকে একবার ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে,
তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরো একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন ডিলে হলো তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনা প্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো। সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপির ডিজায়ার ছিল। এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী, তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে প্রথম দিন থেকে, সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনাসৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে গিয়ে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারের নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। তো কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথাই কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায় না, এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15 দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোষানলে আর বিএনপিতে যোগদান করার পর 2018 সালের পর থেকে রীতিমতো আওয়ামী লীগের হিট লিস্টে। ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে, প্রায় সবকিছুই আমার উপর করা হয়েছে। অন্যেরা আহাজারি করেছে, মিডিয়ার সামনে এসে বলেছে, কিন্তু আমি কথাগুলো বলিনি এবং বলবো না। এর কারণ হলো এগুলো অ্যাবজর্ব করার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে।
তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের সেই জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই 2018 থেকে একেবারে 2024 সন পর্যন্ত আমার যে এন্ট্রান্স ছিল, সংযোগ ছিল, তো আমি অন্যান্য যারা সুযোগ নিয়েছেন এমন কোনো সুযোগ নাই যেটি আমার জন্য প্রযোজ্য ছিল না। সরকারে এখন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম, বিএনপির কাছ থেকে নিতে পারতাম, জামাতের কাছ থেকে নিতে পারতাম, অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন, আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের হীন মনে হয়নি কখনো। এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতিও দরকার ছিল না। এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম, এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না। 2-4টে ব্যাংক দখল করা, 2-4টে টেলিভিশন দখল করা, 2-4টে পত্রিকা অফিস দখল করা, তারপরে আওয়ামী লীগের 2-4 দশজনকে সেফ এক্সিট দেওয়া, এক একটা ডিল হয়েছে। যারা সেফ এক্সিট দিয়েছেন শত শত কোটি টাকার ডিল হয়েছে। আওয়ামী মাইন্ডের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শত শত কোটি টাকার ডিল হয়েছে। এগুলো আমার জন্য কোনো ব্যাপারে ছিল না। আমি এই লাইনের মানুষ, সব মুখস্থ, সব জিনিসগুলো মুখস্থ। ফলে 5 তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদপদবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কাকপক্ষেও টের পেত না। এখন চাঁদাবাজ হিসেবে, দখলবাজ হিসেবে যাদের নাম আসছে, আমি এই কাজ করলেও আমার নাম আসতো না। এর কারণ হলো আমি কৌশলগুলো জানি। তো এনিওয়ে, সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে, লোভ থেকে, লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি, যা বলছিলাম। তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসা সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময়, সেটি ছিল আগস্ট মাস 2025 সালের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেদিন সরকার গঠন হয়েছে সেই দিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই। আর দিন যত গেছে এই বাংলার জমিন, রাজনীতি, আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ইভেন তিনি যদি 2025 সনের জানুয়ারিতে আসতেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো। আর এখন যে আসছেন, মানে তার চেয়ে 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি সে আরো 6 মাস আগে আসতেন। ফলে তার যে ঝুঁকিটি, এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি, এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ। এর চেয়ে তার ঝুঁকি থাকে না। তার দলের জন্য ঝুঁকি হলো, মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে ঠেকে গেছে। নো তারেক রহমান, নো বিএনপি, নো তারেক রহমান, নো রাজনীতি, নো তারেক রহমান, নো ইলেকশন, এমন একটা পর্যায়ে চলে গেছে। ফলে এই যে তার যে দেশে ফেরার যে ঘোষণা এবং এই দেশে ফিরে তার দলকে গুছাতে তার যে সফলতা, এটার উপর বিএনপি রাজনীতি অ্যাবসলিউটলি নির্ভর করবে। এখন তিনি এই যে 25 তারিখে আসার যে সিদ্ধান্ত তিনি নিলেন, কেন নিলেন এবং এটার পরিণতি কি? পরিণতি কি হতে পারে সেই ব্যাপারে আমি, যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, পৃথিবীর ইতিহাসের যে সকল রাজনীতির বই রয়েছে তার মধ্যে অন্যতম। ভারত যেভাবে স্বাধীন হলো সেই বইতে মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়ান কংগ্রেসের সবচেয়ে দীর্ঘকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তো এই প্রজ্ঞাবান মানুষটি একটা বক্তব্য দিয়ে গেছেন।
রাজনীতির যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে, ভীষণ রকম ক্রিটিক্যাল মোমেন্ট আসে, তখন নেতার সামনে দুটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়। প্রথম সিদ্ধান্ত হলো যে এই ক্রিটিক্যাল মোমেন্টে তার হৃদয় থেকে, মন থেকে যেটা নিঃসরিত হয় এবং জনগণ যেটা আশা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না বা বলতে পারে না, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি নতুন চিন্তা, চেতনা এবং সিদ্ধান্ত যখন কোনো একটা নেতা নিতে পারে, ইতিহাস পাল্টে যায় এবং নেতার বিজয় হয়। এইগুলো একটা। তাহলে কি হলো, যখন একটা ক্রিটিক্যাল সময়ে যায়, সেই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, হাওয়া যেদিকে যায় সেভাবে চলবেন, অথবা আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন যার মনোমস্তিষ্কে, যা কিনা কোনো অবস্থাতেই মনোমস্তিষ্কে অন্য মানুষের আসে না। এই আপনার ব্যতিক্রম ধর্মী অল অন এ বোল্ড ডিসিশনের কারণে আপনি বিজয়ী হবেন। কিভাবে? সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট, রোমের সম্রাট। তো তিনি রোমের কাছাকাছি মার্চ করছেন এবং তিনি জানেন যে রোমান যে বাহিনীর সঙ্গে এখানে যে রাজনীতি চলছে তিনি পারবেন না। তো ওই মুহূর্তে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধের আগে অলনেস হার্ডেন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং জনগণের মধ্যে একটা নতুন উন্মাদনা তৈরি করে, যুদ্ধে জয়লাভ করে এই একটা নতুন ডাইনেস্টি তৈরি করলেন। এই পুরো সিদ্ধান্তটি মানে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার 300 বছর পরে প্রথম একজন সম্রাট উইদিন 1 মিনিটের মধ্যে নিয়েছিলেন। একই বিপদে পড়েছিলেন সম্রাট বাবর। তিনি আসলেন, যুদ্ধ করলেন, পানিপথের যুদ্ধ। এরপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে পরপর কয়েকটি যুদ্ধ করতে হয়। তো গুজরাটের একটি যুদ্ধে গিয়ে, অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে এলাকা, এই এলাকার লোকজন খুবই দুর্ধর্ষ। তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আর পারছিলেন না, তার সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছিল। বাবর মদ্যপান করতেন নিয়মিত। তো তিনি সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে মদ্যপান বন্ধ করে দিলেন, মদের সকল ভাণ্ড সব ফেলে দিলেন, দিয়ে তিনি ঘোষণা করলেন তিনি আর জীবনে মদ খাবেন না। তার এই রাষ্ট্র শাসন, রাষ্ট্র জয় বিজয়, এটি একটি জিহাদি কর্ম। ফলে তিনি যদি জয়লাভ করেন তাহলে হবেন গাজী আর মরলে হবেন শহীদ। এই কথা বলে তিনি যখন তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তার সৈন্যদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো এবং তিনি একটা ডাইনেস্টি তৈরি করে ফেললেন, 350 বছরের ডাইনেস্টি। এই হলো সম্রাট বাবর। এইভাবে নেতার একক, মানে এই যে বাবর বা সম্রাট কনস্টান্টাইন কিংবা ওই যে ইতিহাসের যে আইরিশ বীর রবার্ট ব্রুস, তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশ্বাস করেন কোন উপদেষ্টার পরামর্শ নয়, কোনো জনগণের কথা নয়, তিনি একা ছিলেন, তানহাই। সেই একা থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো তারেক রহমান সাহেবের এই যে দেশে ফেরার যে সিদ্ধান্ত, এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি এককভাবে তার নিজের সিদ্ধান্ত হয়, কারো পরামর্শ না হয় এবং তিনি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড নন, কলনে ছাড়েন, তার মধ্যে একটা এলহাম এসে গেছে, তার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া উচিত এবং তিনি যাবেনই। নিশ্চিত থাকেন তিনি বিজয়ী হবেন, সফল হবেন, তার প্রতিপক্ষরা পরাজিত হবে। কিন্তু যদি পপুলারিটি পাওয়ার জন্য তার কোনো পরামর্শকের পরামর্শ অনুযায়ী, অথবা এই যে সামাজিক মাধ্যমে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, বিভিন্ন কমেন্ট করেন, তার আসা উচিত, কালা আসা উচিত, অর্থাৎ জনগণের কথা মধ্যে যদি তিনি আসেন, তাহলে তার পরিণতি কি হবে? যেটি মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে দ্বিতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন, লিডার যারা রয়েছেন, তাদের দ্বিতীয় যে কর্মটি,
ক্রিটিক্যাল মোমেন্টে। প্রথম কর্ম হলো যে তিনি নিজের মতো সিদ্ধান্ত নেবেন, যেটা আমি আগে বললাম। আর দ্বিতীয় কর্মটি হলো তিনি যদি জনগণের কথা মতো, জনগণের কথায় নাচেন, জনগণের কথায় সায় দেন এবং জনগণের কথায় সায় দিয়ে তিনি সেই কাজ করেন যেটি তিনি বিশ্বাস করেন না, যেটি করার সামর্থ্য তার নেই। আর স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী, একেবারে সাধারণ কমন সেন্স অনুযায়ী যে কোনো মানুষ বলবে যে এই কাজটি করা ঠিক হয়নি। এরকম কোনো কাজ যখন একটা নেতা করে, তার পতন, ধ্বংস একেবারে শতভাগ নিশ্চিত। এখন এই যে জনাব তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমন উপলক্ষে কি হবে আগামীতে কোর্স অফ অ্যাকশন, এটা আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাডভান্স আমি যে কথাগুলো বললাম, এটা কেবলই মতো জনাব তারেক রহমান সাহেব জানেন, আর উপরে জানেন আল্লাহ। যদি দুনিয়ার পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী কোনো কিছু সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে ওই যে আমি বললাম এই যে অন্তরের কথা বা ঘটনা, এটা কেবলমাত্র তারেক রহমান সাহেব জানেন, আর জানেন তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হলো তার আগমনকে কেন্দ্র করে যে ধরনের জলসা হচ্ছে, মানে সংবর্ধনার আয়োজন হচ্ছে, সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে, গানের আয়োজন, মানে তাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন জায়গাতে সঙ্গীতের আয়োজন হচ্ছে, কনসার্ট হচ্ছে, এগুলো আমার কাছে ভালো লাগছে না। এগুলোর মধ্যে আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। এর কারণ হলো, যখন কোনো কিছুর আগমন নিয়ে খুব বেশি অ্যাডভান্স উৎসাহ দেখানো হয়, উদ্দীপনা দেখানো হয়, তখন আল্লাহ আসলে বেজার হন। তার এই আগমনটার কোনো হেতু নেই। তিনি এমন কোনো সফলতা বানিয়ে নিয়ে আমাদের এই দেশে আসছেন না, তাকে একটা যুদ্ধ করার জন্য আসছেন তিনি। আমরা আনন্দ দেখাবো কেন? তিনি কোনো মেসেজ নিয়ে আসছেন না, যে মেসেঞ্জার হিসেবে সুসংবাদ নিয়ে আমাদের জন্য আসছেন না। আমরা কেন আনন্দ দেখাবো বলেন? তিনি যে বাংলাদেশ থেকে গেছেন একটা করুণ পরিণতির মুখোমুখি হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে, দুর্ভাগ্যের রাজপুত্র রূপে তিনি দেশ ত্যাগ করেছিলেন 1/11-এর সময়। এটা ছিল অপমানের একটা বিদায়। সেখান থেকে তিনি আবার যখন ফিরছেন, সেই ফেরাটার মধ্যে দল হিসেবে বিএনপি, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেবের আপনি সাকসেস রেশিওটা দেখেন। জামাত বলবে যে তারা তো এই কাজ করেনি, এই কাজ মাস্টার মাইন্ড হিসেবে এই বিপ্লবটা আমরা ঘটিয়েছি। বিএনপি বলে যে না, আমরা ঘটিয়েছি। তো সব মিলিয়ে যেটা নিয়ে বিতর্ক আছে, যেটার পিছনে লিখিত ইতিহাস আছে, দলিল আছে, এবং সেই সকল দলিলের মধ্যে একটা সিঙ্গেল শব্দ পাবেন না যে শব্দের কারণে আপনি তার আগমনকে উপলক্ষ করে আনন্দ প্রকাশ করতে পারেন, উল্লাস করতে পারেন এবং জাতিকে বলতে পারেন তোমরা আনন্দ করো। কাজে এই যে এত আয়োজন, এত রাগঢাক, এত ঢাক ঢোল, এই জিনিসগুলো ইতিহাসের দৃষ্টিতে, আমি ছাত্র হিসেবে, ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু জানি, এটা লক্ষণটা ভালো নয়। আল্লাহ আমাদের এই জাতিকে রক্ষা করুন, হেদায়েত দান করুন, বিপদ বিপত্তি থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।